সবাই তো ঈদ ব্লগ দিয়ে দিয়েছে, আমি কেন দেইনি, কি হয়েছে আমার সাথে, সবটা জুড়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা তো ঈদ ব্লগ, যদিও ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ঈদ ব্লগ যেহেতু, তাই সবাইকে জানাই ঈদ মোবারক। আমি চাঁদ রাত থেকেই ভিডিওটা শুরু করছি। চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত আজকের ভিডিওটা থাকবে। আশা রাখছি সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং দেখার শুরুতে একটা লাইক কমেন্ট করে পারলে একটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ঈদে তো অনেক কেনাকাটা করলাম। লাস্ট মোমেন্টে এসে যেই কেনাকাটাগুলো ছিল ওইগুলাই শেয়ার করতেছি। এখানে শাশুড়ির জন্য শাড়ি ছিল, মায়ের জন্য শাড়ি ছিল, ওইগুলাই দেখাইছি। আর যেই বেবিদের জামা কাপড় ছিল ওইগুলো ছিল ভাতিজির, মানে দেবরের মেয়ের। তো এই জামা কাপড়গুলাই ছিল, ওইগুলো মানে শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে মন মেজাজ এত বেশি খারাপ, সব কিছু হয়তো বা ক্লিয়ার মতো বলতে পারবো না, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে মাথার উপর দিয়ে এত বড় জ্বর যাবে এই ঈদে, সেটা কখনোই কল্পনা করতে পারি না। আসলে আল্লাহ কখন কার জন্য কি রেখে দেয় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কখন কি হবে, কার কোথায় রিজিক থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া আমরা কেউ মানে বলতেও পারবো না। যাই হোক, আমার অনেক ইচ্ছে ছিল যে আমরা, ইচ্ছা না মানে একদম পুরা কনফার্ম ছিলাম যে আমরা এবার ঈদে দেশে যাব না। তো ঈদে দেশে যাব না দেখে আমার বড় ছেলেকে আমার ছোট ভাইয়ের সাথে চাঁদ রাতেই পাঠিয়ে দিছি। বাট আমরা যাইনি, আমরা যাব না ওইরকম প্রিপারেশন আমাদের ছিল। তো ওই হিসাব করে আমরা কোনো কিছু গুছগাছ করি না, যাই না, বা ওই যে বললাম ওরকম কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তাই ছেলেকে চাঁদ রাতে পাঠিয়ে দিব ওই চিন্তা ভাবনা করে ছেলের সব কিছু গুছগাছ করে ফেলছি। তো শেষ মোমেন্টে আমার জন্য একটা বোরকা নিয়েছিলাম, সেই বোরকাটা দেখিয়ে দিয়েছি। যেহেতু চাঁদ রাত, ঈদ, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির দিনে মেহেদি পরব না তা কি করে হয়? দেশে যাই আর না যাই মেহেদি আমার পরতেই হবে। তো মেহেদি পরে নিলাম। আর এই যে মেহেদির কালারটা দেখেন, মেহেদিটা ছিল অর্গানিক। কালারটা মাশাল্লাহ অনেক বেশি লাল ছিল, আবার কোনোটা তো অনেক বেশি কালো হয়ে গেছিলো। শুনছি মেহেদির রং যত বেশি গাঢ় হয় স্বামী নাকি তত বেশি ভালোবাসে। যদিও কুসংস্কার, আমি বিশ্বাস করি না, তারপরও একটু ঢং করে নিলাম এগুলা দেখে। তারপর চাঁদ রাতে একটু বাহিরে বের হলাম, ফুচকা খেলাম, একটু ঘোরাঘুরি করলাম। দেন বাসায় চলে আসলাম। বাসায় এসে ঈদের রান্নাটা করে নিলাম। যেহেতু আমরা স্বামী স্ত্রী দুইজন বাসায়, তাই বাড়তি কোনো খাবার আমরা আয়োজন করি না, কারণ ঈদের দিন কে কোথায় যায়, কে কোথায় লাঞ্চ করি তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তাই একটু সামান্য গরুর মাংস করে নিলাম আর একটু সেমাই রান্না করে নিলাম। যেহেতু ঈদ, ঈদ মানেই তো একটু মিষ্টি মুখ করতেই হবে, তাই একটু সেমাইটাও রান্না করে নিলাম। সেমাই রান্না করে শেষে সানির বাবা ঈদের আগের দিন মার্কেটে গেছে। ঈদের দিন সকাল 6টা বাজে মার্কেট থেকে আসছে। তো মনটা অনেক বেশি খারাপ, ও অনেক বেশি কষ্ট করছে। আর ওর মুখ দিয়ে তো একদম কথাই আসে না, যেহেতু আমাদের ছোটোখাটো একটা বিজনেস আছে। তো বিজনেসের ব্যাপারটা তো সবাই বুঝেন, অনেক বেশি চিল্লাচিল্লি কথাবার্তাগুলো করতে করতে ওর গলা ভেঙে গেছে। তো ওর জন্যই একটু সেমাইটা করে নিছি। আমি আবার যত কিছুই খাই আর না খাই, মিষ্টিটা আমার পক্ষে সম্ভব না খাওয়া। যাই হোক, এই যে ছেলের বাবা সকালে মার্কেট থেকে চলে আসছে, এসেই মানে একটু হিসেব নিকেশ করতেছে। ছেলে তো ওইগুলা নিয়ে পাকনামি করতেছে, এটা একটু আমি স্মৃতি হিসাবে ধরে রাখলাম, কেউ কিছু মনে করবেন না। তারপর স্বামী স্ত্রী দুজন মিলে একটু মিষ্টি মুখ করে নিলাম। যদিও আমি মিষ্টি খাই না, তারপরও ওর আবদারে খেতে হয়েছে। তারপর একটু স্বামীকে সালাম করে নিলাম, সেটা একটু মজার বসেই করলাম। তো ও আমাকে সালামি দিয়ে দিল, আর ওকে আমি কিছু দিব না তা কী করে হয়? তাই ওর জন্য আমি আগেই মার্কেট করে রেখেছিলাম, ও জানতো না, সেটাই আমি মানে ওকে দিলাম। তো নামাজ পড়তে যাবে, গোসল করতে গেছে, এই দিক দিয়ে আমি একটু পাঞ্জাবিটা খুলতেছি, কারণ আমার হাজব্যান্ড আবার পাঞ্জাবি পরে না, শার্ট পরে না, কোনো কিছুই পরে না, একমাত্র গেঞ্জি ছাড়া। তারপরও ভয়ে ভয়ে একটা পাঞ্জাবি নিলাম, দেখি পরে কিনা। দেখি মাসাল্লাহ ওকেও খুব ভালো মানিয়েছে আর ও খুব পছন্দ করছে। যাই হোক, নামাজ পড়ে এসে দেখে আমার মনটা অনেক বেশি খারাপ।
তো আমাকে জিজ্ঞাসা করতেছে কেন মন খারাপ করে বসে আছো আজকে ঈদের দিন। আমি বললাম সবাই তো দেশে চলে গেছে, একমাত্র আমি ছাড়া। পুরা ঢাকা কিন্তু ফাঁকা হয়ে গেছে একমাত্র আমি ছাড়া। তো আমাকে বললো তুমি কি দেশে যেতে চাও? আমার যেহেতু ছোট বেবি আছে, এই বেবিকে নিয়ে লং জার্নি আসলে আমার পক্ষে মানে করাটা সম্ভব মানে ছিল না। তারপরও একটু জিদের বসে গেলাম আর কি। মানে আমার ঘাড়ের রগ না প্রচুর পরিমাণে তেরা, আমি যখন যেটা বলবো ওটা আমি করেই ছাড়ি। তো আর কি বেশি পাকনামি করতে গিয়ে অনেক বড় বিপদ হয়ে গেল। তারপরে এই যে যেই কথা সেই কাজ, চলে গেলাম দুপুর 12টায় আমরা চলে গেলাম লঞ্চ ঘাটে, যেহেতু আমাদের বাড়ি চাঁদপুর আর লঞ্চে আমাদের চলাফেরাটা সবচেয়ে বেশি হয়। তো সব সময় কিন্তু ভালো ভালো লঞ্চ করি, যাওয়া আসা করি, কিন্তু যেহেতু টাইমে চলে গেছি, ওই টাইমে তেমন একটা ভালো লঞ্চ পাইনি। পেয়েছিলাম ইমাম হাসান 2। তো ইমাম হাসান ট্যুর ভিতরের পরিবেশ যে এত নোংরা সেটা আমি কখনোই জানি না। আমি আজ 10 বছর যাবৎ লঞ্চে চলাফেরা করতেছি, বাট এত নোংরা লঞ্চ যে হয় সেটা মানে এই লঞ্চে না উঠলে আমি মানে বলতেই পারতাম না, বুঝতেই পারতাম না। লঞ্চটার ভিতরের কাহিনী দেখেন, এত বেশি নোংরা আসছি। কি আর করব, যেহেতু বাড়িতে যেতেই হবে আর উঠেই পড়েছি, এই ছাড়া আর কোনো লঞ্চ নাই। যদিও ঈদের দিন গেছি, তারপরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আর কি ট্রলি থেকে ওর একটা লুঙ্গি বের করে চাদরটাতে বিছিয়ে দিয়েছে, যেহেতু আমার সাথে আমার বেবি আছে, আমার বেবিটাতে বসবে। চাদরের অবস্থা তো একেবারে বেহাল আর একেবারে নোংরা ছিল। মানে চাঁদপুরের লঞ্চে এত নোংরা হয়, এই লঞ্চটা না দেখলে মানে আমি বিশ্বাস করতাম না। কারণ আমরা চাঁদপুরের লঞ্চ অনেক বছর ধরে চলাফেরা করি, কিন্তু এটার মতো এমন লঞ্চ মানে আল্লাহ যেন আর কখনো এই লঞ্চে না উঠায়। তারপরে এই তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, প্রায় আমরা মাঝ নদীতে চলে আসছি। আল্লাহর নাম নিয়ে মানে চলে যাচ্ছি আর কি ঢাকা ছেড়ে। আর লঞ্চে আমি কোনো কিছু খাই আর না খাই, আমার কফি, তারপরে হচ্ছে একটা ডাল আছে, আর এই বিভিন্ন জিনিস পাকপুক অনেক কিছুই খাই। তো যাই হোক, কফিটা নিয়ে আমি একটু ঢং করতেছিলাম। ঢং করতে করতে আমরা আলহামদুলিল্লাহ চাঁদপুর পৌঁছে গেলাম। কিন্তু আমার ছেলে আর ছেলের বাবা যেই ঘুম দিছে লঞ্চে, আর আমি বাহিরে ভিডিও করতেছি। এবার ওকে এসে মানে জাগিয়ে দিলাম যে আমরা তো চাঁদপুর চলে এসেছি, তুমি কি যাবা না লঞ্চেই ঘুমাবা? ও তড়িবড়ি করে একদম ঘুম থেকে উঠে নিজেকে একটু প্রেস করে নিল। তারপরে এই যে আমরা লঞ্চ থেকে বের হব এখনই, কিন্তু দেখেন প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। আমি ভাবতেছি আমি তো যাব না বলে আমি ঈদের দিন আসছি, আর ওনারা কেন ঈদের দিন আসছে? যাই হোক, ঈদের আগে তো লঞ্চে যাওয়া মানে অনেক বেশি রিস্ক হয়ে যায়, অনেক ভিড় থাকে, কিন্তু ঈদের দিন যে এত ভিড় থাকবে সেটা আমি কখনোই কল্পনা করি না। তারপরে আমাদের মানে চাঁদপুর যেতে যেতে প্রায় 4টা বেজে গেছে। এদিক দিয়ে পেটের ভিতরে প্রচণ্ড পরিমাণে খিদা, ওই দিক দিয়ে আমরা লঞ্চ থেকে নেমে আমাদের হাজীগঞ্জের কোনো সিএনজি খুঁজে পাই না। মানে এত পরিমাণের মানুষ ছিল আর এত কম পরিমাণে সিএনজি ছিল যে আমরা পাই না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিক দিয়ে চাঁদপুর গিয়ে তো ইলিশের গন্ধে মানে চারদিক মোমো মোমো করতেছে।